আমাদের এবারের গল্পটা একটু অন্যরকম। জায়গাটা বেশ অপরিচিত আর অনেকেরই অজানা। কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছে হোটেলে থেকেই ঠিক করেছিলাম কোথাও একটা যাব, কিন্তু এরকম একটা অফবিট ডেস্টিনেশন পেয়ে যাব ভাবতে পারিনি। নর্থ বেঙ্গল বলে কথা, তাই বাঙালিরা কিছু না ভেবেই আগে ট্রেনের টিকিট কাটে আর তারপর ঠিক করে কোথায় যাব। ট্রেনে শিলিগুড়ি পৌঁছে হোটেলে ঢুকে রাতের ডিনার করার পর্যন্ত ঠিক করে উঠতে পারছিলাম না আমাদের ডেস্টিনেশন কী হবে। যেখানটায় বসে আছি সেখানে আমার ডান দিকে এই যে রিভার, নদীর ঠিক ডান দিকটা হচ্ছে ভুটান আর আমি রয়েছি ইন্ডিয়াতে। মানে একটা নদী দুটো দেশের বর্ডার হয়ে গেছে। আমার ডান দিকে এই পাশটা হচ্ছে পুরো ভুটান বর্ডার, মানে ভুটানের জায়গাটা, এখানে হচ্ছে অবজারভেশন সেন্টার। আমি বসে রয়েছি ইন্ডিয়াতে, মাঝখান থেকে নদী টাংটা নদী। এই নদীটার নাম হচ্ছে টাংটা নদী, দেখাচ্ছি। আবার একটা নতুন দিন, আবার একটা নতুন ডেস্টিনেশন, হাইওয়ের উপরে দাঁড়িয়ে, আর এখানে গাড়ির যা ভিড়। আর আজকে আমাদের একটা নতুন ডেস্টিনেশনে আমাদের ঠিক করেছি, যেটা হচ্ছে এবারের প্রথমবার আমি আমার ভিডিও মানে ইউটিউব চ্যানেলে বাইক রাইডের ভিডিও দিচ্ছি, যেটা হচ্ছে যাব কালিম্পংয়ের একদম কালিম্পং ভুটান বর্ডারের কাছাকাছি। কোথায় যাব, কীভাবে যাব, সমস্ত ডিটেলস ওয়ান বাই ওয়ান আমি তোমাদের দেখাচ্ছি। নর্থ বেঙ্গলের ম্যাপ খুলে বারবার নানা জায়গা সম্পর্কে জানার চেষ্টা চলছিল মধ্যরাত অবধি। হাতে মাত্র দুদিন, তাই দূরের কোনো প্ল্যানও করে ওঠা সম্ভব হচ্ছিল না। ম্যাপ খুঁজতে খুঁজতে হঠাৎই একটা অজানা জায়গা পেলাম, মোটামুটি নাগালের মধ্যে। কিন্তু যাব কিভাবে? এই জায়গা সম্পর্কে তো কিছুই জানা নেই। এক বন্ধুকে তখনই মোবাইল থেকে ডায়াল করলাম, কারণ সে বেশ কিছু সময় বাইকে নর্থ বেঙ্গল ঘুরেছে, তাই ঠিক করলাম বাইক নিয়েই যাব। পরের দিন দুজনকে সাথে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম বাইক বুক করতে। বুকও করে ফেললাম, এবার শুধু বেরোনোর পালা। তড়িঘড়ি বাইকে পেট্রোল ভর্তি করে শুরু হলো আমাদের যাত্রা। স্কুটিতে সেলফ স্টার্ট দিয়েই চাকা গড়ানো শুরু হলো পাহাড়ের দিকে। আমাদের স্কুটি ছুটে চলল সেবকের গহীন অরণ্য ভেদ করে। চারপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা শাল আর পাইনের জঙ্গল। আজ বেশ সকাল থেকেই বেরিয়েছিলাম, তাই কিছু খাওয়ার কোনো সুযোগ পাইনি, তাতে পেটে বেশ টানও পড়েছিল। আমাদের তো সেবকে সেই অনিলদার ধাবা আছে, আর সেই ভাবতে ভাবতেই পৌঁছে গেলাম সেখানে। দাঁড়িয়ে পড়েছি একদম সেবকের যে ফরেস্টের পাশে গিয়ে আমার খাওয়া দাওয়া টিফিন করবো, তারপর এখান থেকে বেরোবো। যে পেটাই পরোটা আছে, পেটাই পরোটার সাথে লঙ্কার গুঁড়ো দিয়ে পেঁয়াজ শসার স্যালাড টাইপের করা আছে, একটা ডাল আছে, চাটনি। তো এখান থেকে খাবো, খেয়ে দিয়ে আর এখানে আর দাঁড়াবো না, একদম ডাইরেক্ট চলে যাবো আমরা আমাদের ডেস্টিনেশনে। তো অ্যাজ ইউজুয়াল আমরা যখন নর্থ বেঙ্গলে আসি, নর্থ বেঙ্গলে যাওয়ার সময় অনিলদার কাছ থেকে খাই। এর আগে লাভা লোলেগাঁও যে সিরিজটা ছিল সেই সিরিজে দেখেছো, এখানে খেয়েছিলাম, তখন পরোটা খেয়েছিলাম। এখন সেটাকে লাচ্ছা পরোটা, মানে আমাদের ওখানে যে পেটাই পরোটা ওই টাইপের করে দিয়েছে। খাওয়া দাওয়া করলাম, খুব ভালোই লাগলো। আর এখান থেকে আমরা এবার কী করেছি, যে তোমাদের বললাম যে এই বছর আর গাড়িতে প্ল্যান করিনি বা ফ্যামিলি প্ল্যানও না, এটা দু তিনজন মিলেই হঠাৎ সাডেন প্ল্যান করেছি, এবং একটা স্কুটি একটা বাইক নিয়ে নিয়েছি। এবার রাইডিং করবো। রাইডিং মানে এই স্কুটিটা আমি নিয়েছি, মানে অল্টারনেট করে এটা আমি নিয়েছি, আর ওই একটা আমাদের রয়েছে হান্টার, এই দুটো নিয়ে আমরা বেরিয়েছি। আর এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন থাকবে কালিম্পংয়ের মধ্যে একবার দাঁড়াবো, দাঁড়িয়ে একটু ব্রেক নেবো, চাটা খাবো, খেয়ে তারপরে আবার বেরিয়ে যাবো ডাইরেক্ট আমাদের ডেস্টিনেশন যেখানে আছে। তো বেরোনোর আগে একটা চা, 1 কাপ চা, চা খুব ভালোই বানিয়েছে, কিন্তু এখানে 20 টাকা নেবে চা। তো চাটা খেয়ে এখান থেকে আমরা বাইক উঠবো, একদম গিয়ে দাঁড়াবো কালিম্পংয়ে কোনো একটা জায়গায়। ব্রেকফাস্ট আর চা এই খেয়ে আবার শুরু হলো গন্তব্যের দিকে ছোটা। রাস্তা যেরকম সুন্দর সেরকমই সুবিশাল। ছুটতে ছুটতে কিছু সময় পরে চোখে পড়তে থাকলো চায়ের বাগান। সেই চা বাগানের বুক চিরেই এগিয়ে চললো আমাদের মোটর সাইকেল। গতি কিছুতেই 70-80 নিচে নামতেই চাইছিল না, চাইবেই বা কেন? এরকম রাস্তা তো সবসময় পাওয়াও যায় না। চলে এসেছি ওদলবাড়ি পার করে মালবাজার, আর এখানে আমার সময় লাগলো মোটামুটি 1 ঘন্টা। 11টা এখন বাজে, 11:55 বাজে। 11টায় বেরিয়েছিলাম, 55 মিনিটে পৌঁছে গেছি, কারণ আমাদের গাড়ির গতিবেগ খুব একটা বেশি ছিল না, 60 থেকে 70-এর মধ্যেই রান করছি। তো মোটামুটি 55 মিনিটে এখন মালবাজার। এখান থেকে চালসা দিকে একটা ব্রেক দেবো, টি ব্রেক, চালসা থেকে তারপর আবার চলা শুরু হবে। বেশ কিছুটা চলার পরেই দূর থেকে দেখা মিলল ভুটানি পাহাড়ের এক অপূর্ব নৈসর্গিক দৃশ্য। চোখ যেন বারবার রাস্তা থেকে সরে সেই পাহাড়ের দিকে আকর্ষিত হচ্ছিল। চলে এসেছি চালসাতে, আর আমরা এসেছিলাম এই দিকটা থেকে, ওই দিক থেকে সোজা এসে এখানে ধাক্কা খাবে সিগন্যাল পোস্টটা। এই সিগন্যাল পোস্ট থেকে এই দেখাচ্ছি, এই যে সিগন্যাল পোস্টটা, এখান থেকে বাঁ দিকে একটা টার্নিং নিয়ে নেবে।
মানে উপর দিকে এবার উঠে যাচ্ছে, ঠিক আছে। আর এটা সোজা চলে গেলে জয়গাঁওয়ের দিকে চলে যাচ্ছে, কিন্তু আমরা এখন উপরের দিকে উঠবো, জয়গাঁওয়ের দিকে যাবো না। তো একদম সোজা তুমি যদি স্টার্ট করে দিও শিলিগুড়ি থেকে করোনেশন ব্রিজ ধরবে, করোনেশন ব্রিজ ধরে সোজা মালবাজার অবধি সেম রাস্তা। মালবাজার থেকে রাস্তাটা দুটো ভাগ হচ্ছে, একটা সোজা চলে আসে, একটা বাদিক, ওখান থেকে লেফট, আবার তুমি লেফটে আসে চালসা পড়বে, চালসা থেকে আবার লেফট টার্নিং নিতে হবে, এখান থেকে উপরে ওঠা শুরু। চালসা পার করে কিছুটা যেতেই প্রবেশ করে গেলাম ডুয়ার্সের জঙ্গলে। চারপাশে শুধু সবুজ চা বাগান। কিছু সময়ের জন্য সব কিছুই যেন মিলিয়ে গেল সেই অপরূপ সৌন্দর্যের মধ্যে। এখানে রাস্তাগুলো দেখে যেন মনে হচ্ছিল কেউ চা বাগানের উপরে পিচ কালো রঙের দাগ কেটে গেছে। সত্যি প্রকৃতি কি সুন্দর। বাইক নিয়ে চলে এসেছি একদম গৈরিবাস ভিউ পয়েন্ট। আর এই ভিউ পয়েন্ট থেকে তুমি দেখতে পারবে জলঢাকা নদী। জলঢাকা নদীর ওপারটা হচ্ছে ভুটান পড়ে যাচ্ছে, এপাশটা ইন্ডিয়া দেখাচ্ছি। ওই যে পাহাড়গুলো ওটা হচ্ছে পুরো ভুটানের পাহাড় দেখা যাচ্ছে। জলঢাকা নদীতে এই যে বেরিয়ে এসছে এখান থেকে গিয়ে সোজা চলে গেছে। আর এটা হচ্ছে গৈরিবাস ভিউ পয়েন্ট। রাস্তার অবস্থা খুব খারাপ। কেউ ছোট চাকার গাড়ি নিয়ে মানে স্কুটি টাইপের কিছু নিয়ে এসো না, অবস্থা বাট লেগে যাচ্ছে চালাতে গিয়ে। লাস্ট 10 কিলোমিটার এরকমভাবেই চলছি, পুরো ওয়াট লেগে যাচ্ছে। ছোট চাকা গর্তগুলো, ইটের ফাঁকের গর্তে, পাথরের ফাঁকে, সেখানে আটকে যাচ্ছে। ভেরি ডিফিকাল্ট। আমার উচিত ছিল বড় গাড়ি আনা, আমি বুঝতে পারিনি রাস্তা এতটা খারাপ থাকবে। ভীষণ খারাপ রাস্তার অবস্থা, ভীষণ। দেখতেই পাচ্ছ কীভাবে গাড়ি চালাচ্ছি। আর এই যে পাথরের মাঝখানে যে গ্যাপগুলো, ফাঁকাগুলো রয়েছে, ওর মধ্যে টায়ার আটকে যাচ্ছে। এরকম একবার হয়েছে যে এমন সামনের চাকা আটকে যে মনে হচ্ছিল এই গেলাম উল্টে। খুবই খারাপ অবস্থা সামনের টায়ারের। এভাবে নামতে হচ্ছে। তো ফাইনালি পৌঁছে গেছি। বেরিয়েছিলাম 11টায়, এখন বাজে 3:15। লাগলো হচ্ছে 4 ঘন্টা, সোয়া 4 ঘন্টা। রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়। আবারও বলছি, কেউ ছোট চাকার মানে স্কুটি নিয়ে এসো না, স্কুটি এনোই না, পারলে বাইক নিয়ে এসো। আর এখানে হচ্ছে বাইক পার্কিংয়ের জায়গা, এটা হচ্ছে ওদের বাইক পার্কিং আমরা করে দিয়েছি, যে আমাদের বাইক। আর এখান থেকে শুরু হচ্ছে ওনাদের যাওয়ার রাস্তা। তো ঠিক এইখান থেকে আমরা এবার নিচের দিকে যাব। এখান থেকে 2 মিনিটের বলছে, ওনাদের কাছে 2 মিনিট মানে দেখুন, ওনারা এখানকার লোক, ওনাদের কাছে 2 মিনিটটা ম্যাটার করে না। আমাদের কাছে এই 2 মিনিটটাই হাঁটতে হয়তো 5 মিনিট লেগে যাবে, যদিও নিচের দিকে নামতে অসুবিধা নেই। আর একদম আমার বাদিক থেকে হচ্ছে নদীটা, যেখানে আমরা ক্যাম্পিং করব, নদীর পাশেই। তো এই জায়গাটা হচ্ছে চুমাং বা সুমাং। ওনাদের ভাষা হচ্ছে, এখানকার লোকাল ভাষা হচ্ছে সুমাং, আর আমাদের ভাষা হচ্ছে চুমাং। তো চলো, এরকমভাবে রাস্তা দিয়ে যেতে হচ্ছে। ওই উপরটা হচ্ছে ওনাদের, যেখানে আমরা সব কিছু রাখলাম, তার পাশ দিয়ে এখান থেকে হচ্ছে রাস্তা নিচে যাওয়ার। এখান থেকে গিয়ে আমরা ওই নিচটাতে এখানে ক্যাম্পিং করব, নদীর পাশেই ক্যাম্পিং করব। কারণ আমাদের এটাই প্ল্যান ছিল, আমাদের হোমস্টে নেওয়ার কোনো প্ল্যান নেই। নদীর পাশে ক্যাম্পিং করবো, ক্যাম্পিং করে ওখানে আজকে সারা রাত থাকবো। কালকে সকালে আমরা এর উপরে একটা জায়গা আছে, সেখানে চলে যাব। হাঁটতে হাঁটতে এত অবধি চলে এসেছি, এবার এখান থেকে নামতে হবে। দেখো বাস দিয়ে সিঁড়ি বানিয়েছে, এখান থেকে নিচের দিকে নেমে যেতে হবে। ওই যে দেখা যাচ্ছে ওখানে হচ্ছে ঝর্ণাটা। তো আস্তে আস্তে এবার নিচের দিকে নামি। এটা অন্যরকম লাগছে, কিন্তু ভালোই লাগছে বেশ। একটা অফবিট জায়গা, লোকজন নেই, কেউ নেই, আমরা 3 জনই আজকে এসেছি। আর লোকজন তো অবশ্যই আসে, লোকজন না আসলে তো এগুলো চলবে না। আসে টুকটাক আমাদের মতন হয়তো যারা অফবিট করছে, তারা চলে আসছে, ঘোরাফেরা করছে এখান থেকে, তারাই পোস্ট করছে। আমরাও জানতে পেরেছি, অনলাইন থেকে জানতে পারি। এই জায়গাটা ফার্স্ট আমাকে আমার অফিসের কলিগই এটা বলেছিল যে এরকম একটা জায়গা আছে, আপনি যাবেন।
আমি বললাম জায়গাটা দেখো কীরকম, বলছে ওটা রাইড করে যেতে হবে, মানে গাড়ি আসে বাট রাইড করা ওদের প্ল্যান হচ্ছে রাইড করে আসা। আমি বললাম ঠিক আছে চলো তোমাদের সাথে রাইডও করে নেবো। করতে করতে চলে আসলাম। রাস্তাটা দেখো কোথা থেকে নামছি। তো এরকমভাবে একদম নিচে ওই যে দেখা যাচ্ছে এই ফাঁকাটা থেকে ওইখানটা যেতে হবে। তো আস্তে আস্তে এগিয়ে ওখানটা যাই। এবার আমাদের হচ্ছে ক্যাম্প করতে হবে। ক্যাম্প হয়তো সম্ভবত করা আছে, যদি না করা থাকে করে দেবে, অসুবিধা নেই। তো আমাদের সকাল আসার কথা 11টা থেকে 11:30-র মধ্যে, আমরা এসে পৌঁছালাম এখন। অর্ধেক বেলা চলে গেছে, লাঞ্চ টাইম চলে গেছে, ব্রেকফাস্ট চলে গেছে, কিন্তু এখন খেতেই হবে, খিদে পেয়েছে। দেখো কত নিচে নামতে হবে, ওই যে নামছে সব, ওখানটা আমাদের নামতে হবে ওই জায়গাটাতে, ওই যে রিভার এখান থেকে দেখা যাচ্ছে। আস্তে আস্তে এগোতে থাকি। একদম মোটামুটি চলে এসেছি। দেখো এখান থেকে দেখা যাচ্ছে এই যে নদীটা, আর এখান থেকে নামতে হচ্ছে অনেকটাই নিচে, প্রায় 1-150 মিটার নিচে। তো অনেকটাই নিচে নামতে হচ্ছে, আর এরকম পাথর ফেলে ফেলে রেখে দিয়েছি তার উপর থেকে। আর এই যে একদম এই যে নদীটা যাচ্ছে, এখানেই আমরা আজকে স্নান করবো। সো আস্তে আস্তে আমি স্লিপ করছি, ছোটো ছোটো গুঁড়ো পাথরও রয়েছে, তো এটার জন্য একটু প্রবলেম হচ্ছে। জল ছিটকাচ্ছে, দেখো জল ছিটকাচ্ছে কীভাবে এটা থেকে, ঘুরতে 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 জল ছিটকাতে আসছে। তো একটু তো মনে হয় গায়ে জল পড়বেই যেতে যেতে আমার। তো এই জলটা চলে এসছি। আর এই যে আমার পাশে এই বড় বড় বোল্ডারগুলো, এই যে নদীটা বয়ে গেছে, এখানে আজকে স্নান করব। ঠান্ডা লাগছে আজকে, এখানে টেম্পারেচার হচ্ছে সকালে ছিল 16 ডিগ্রি, ইভিনিংয়ে দেখাচ্ছে 6 ডিগ্রি অবধি নামবে। তো খুব প্রিপারেশন কিছু বেশি নিয়ে আসিনি, যতটুকু নিয়ে এসে ওটাতেই কাজ চালাতে হবে। ফাইনালি পৌঁছে গেছি ক্যাম্পে। আর এই ক্যাম্পটা পুরো এরকম দেখতে দেখাচ্ছে, পুরো 360 ভিউটা দেখাবো। ওখান থেকে শুরু হয়েছে এরকম, এই যে টেন্ট, ওইখানেও টেন্ট আছে। এটা হচ্ছে রান্নার জায়গা, যেটা অ্যাকচুয়ালি ছবিতে দেওয়া রয়েছে। এখান থেকে চারপাশে পাহাড়, আর এই যে পাহাড়, এই যে নদীটা এখান থেকে চলে এসছে। এখানে বসার জায়গা করা রয়েছে, টুল কতগুলো। এই যে নদীটা এখান থেকে, এখানে একটা ব্যারিয়ারের মতন করা হয়েছে ফিল্টারেশন করার জন্য। ওপারে যাওয়া যায়, ওপারে যাওয়ার সিঁড়িটা ঠিক ওখানে আছে, সেটাও দেখাচ্ছে। এই হচ্ছে পুরো 360 ডিগ্রি 360 ডিগ্রি এখানকার ভিউ। তো এখানে দাদারাও রয়েছে, ক্যাম্প লাগাচ্ছে। আর বনফায়ারের জায়গাটা হচ্ছে একদম ক্যাম্পের সামনে, এই যে ক্যাম্প লাগছে, আর এখানে হচ্ছে বনফায়ারের জায়গাটা। আর একটুখানি যদি এগিয়ে যায় এখান থেকে সামনে, এখানে হচ্ছে হোমস্টে প্লাস কিচেনটা রয়েছে, এই যে আমার সামনে। এই ছবিটাই কিন্তু তোমরা প্রথম দেখতে পাবে, এটা হচ্ছে হোমস্টে প্লাস কিচেন, দুটোই এখানে রয়েছে। আর ঠিক এই হোমস্টের লেফট সাইডে এখান থেকে হচ্ছে নদীর ওপারে যাওয়া, মানে এই যে রিভার গেছে, রিভারের ওপারে এই জায়গাটা থেকে তোমরা ওপারটায় যেতে পারবে। লেটস গো ক্যাম্পিং এখানে লেখা রয়েছে। আর এই ব্রিজটা দিয়ে ওপারে গিয়ে এই নদীটাকে তুমি এনজয় করতে পারো। এই যে পুরো এখান থেকে চলে গেছে। এই হচ্ছে টোটাল হোমস্টেটা। ভেতরে কী কী, এবার ইন্টারনালি কী কী আছে এটা তো বাইরে থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, ইন্টারনালি এর মধ্যে কী কী আছে সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। অ্যাজ ইউজুয়াল আমরা লেট, তাই এইখানে হচ্ছে খাওয়ার জায়গাগুলো। এই যে খাওয়ার জায়গা একটা, এই একটা খাওয়ার জায়গা। তো এখানে বসে আমরা খাওয়া দাওয়া করে তারপর যাবো সামনে একটা জায়গা আছে, যেখানে হচ্ছে এদের একটা জায়গা কিংবা ফোয়ারা টাইপের করা আছে, সেখানে খেয়ে তারপর যাব, গিয়ে ওই জায়গাটাও দেখাচ্ছি। তো ফাইনালি 4টের সময় লাঞ্চ করতে বসছি, খাবার দিয়ে চলে গেছে। কী কী আছে দেখাচ্ছি। খাবারের মধ্যে রয়েছে ডাল, শসা, পেঁয়াজ, লঙ্কা, এটা একটা কোনো সবজি টাইপের করা রয়েছে, আলু ভাজা, চিকেন। এই হচ্ছে টোটাল প্লেট। এবার আমরা এখানে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তারপর এর কিছু জায়গা আছে ওই দিকটাতে, মানে কিছু সার্কেল, যেটা বলেছিলাম ওদের আগে যেখানে ক্যাম্পিং হতো, মানে এক গ্রুপ, বড় গ্রুপ আসলে এখানে ক্যাম্পিং হয়, সব কিছু ওখানে রয়েছে। তো আগে খাওয়া দাওয়াটা করিনি, খেয়ে দেখি জিনিসটা কীরকম হয়েছে, তারপরে ওই দিকে যাব। খেতে বসে গেছি এরকম জায়গায়, যে ডেস্ক, টেবিল, গোল টেবিল করা রয়েছে, আর এই কাঠের গুঁড়ি দিয়ে বসার জায়গাগুলো করা রয়েছে। আমিও বসে গেছি। আর খাবারে রয়েছে চিকেন, ডাল যেটা দেখালাম, একটা সবজি, একটা আলু ভাজা, পেঁয়াজ, লঙ্কা, শসা। খাবারটা খাবো, খেয়ে টেস্ট করে দেবো কীরকম হয়েছে। ডাল দিয়ে শুরু করছি, ডাল, আলু ভাজা। অসাধারণ ডালটা, অসাধারণ ডাল, মানে একদম দারুণ লাগছে ডালটা খেতে। পুরো বাঙালি টেস্ট খাবারের। খাওয়া দাওয়া কমপ্লিট। তো এই যে পেছনে দেখতে পাচ্ছ পুরো জায়গাটা, ক্যাম্পটা, আমরা এখানেই ক্যাম্প করছি। কিন্তু অ্যাকচুয়ালি যে ক্যাম্পের জায়গাটা আছে সেটা হচ্ছে একটু সামনে দেখাচ্ছি। এই ঠিক ক্যাম্পের সোজাসুজি এরকম রাস্তা আছে, এই রাস্তা ধরে যেতে হবে। এরকম সাইডে সাইডে বসার জায়গাও পেয়ে যাবে। এখান থেকে সোজা চলে গেলে
সামনেই ক্যাম্প করার জায়গা আছে। আমি যাচ্ছি ওখানে, ওই জায়গাটা গিয়ে তোমাদের দেখাচ্ছি। কিছুটা যেতে হবে, গিয়ে তারপরে আসলে অ্যাকচুয়াল এদের যে ক্যাম্পিংগুলো সেই জায়গাটা। তো ক্যাম্প থেকে হাঁটতে হাঁটতে কিছুটা এসেছি, একদম এই যে নদীটা যাচ্ছে দেখো এরকম। আর এই কাঠের ব্রিজের উপর দিয়ে এখন যাব, এই কাঠের ব্রিজটার ওপারে যাবো, ওপারে হচ্ছে ক্যাম্পিংটা হয়। এখান থেকে যেতে হবে আস্তে ধরে ধরে, চলো। এই একদম নদীর উপর দাঁড়িয়ে এখান থেকে এভাবে গিয়ে পাথর দিয়ে ব্যালেন্স করে রেখেছে, বুঝেছো? এখান থেকে যেতে হবে গিয়ে, এই যে নদী, একটা পাথরটা দেখো কীভাবে বেরিয়ে রয়েছে এরকম, এই যে নদীটা। আর এখান থেকে কিছুটা গিয়েই এদের মেইন যে ক্যাম্প করার জায়গাটা সেই জায়গাটা রয়েছে। এখানে কী কী রয়েছে, এখানে অনেক কিছু রয়েছে। এখানে মানে মেইন যদি গ্রুপ আসে তখন এখানে করিয়ে দেয়, কারণ ওখানে কম জায়গা, ওখানে অত টেন্ট নেই, 3-4টে মাত্র টেন্ট ওখানে রয়েছে। আর এখানে টোটালটা সেট আপটা রয়েছে। দেখো এখান থেকে যেতে হচ্ছে, এখান দিয়ে উঠতে হবে। এই উঠলাম, এই যে ক্যাম্পের জায়গা, এখান থেকে উঠে এই জায়গাটা যখন গ্রুপ আসে বড় টিম, তখন এই জায়গাটাতে অ্যারেঞ্জ করে। এটা একদম সামনেই এই জায়গাটা, এখানে সমস্ত রকম পুরো ভ্যাকান্ট জায়গা রয়েছে, এই জায়গাটা ক্যাম্পিং হয়। এখানটা একটা জিনিস লেখা আছে, দেখাচ্ছি। আমি এটা দেখেছিলাম, ও এটা মুছে দিয়েছে। এখানে একটা লেখা ছিল হিয়ার দ্য হিলস কল ইউ বলে লেখা ছিল, ওটা এখন উঠে গেছে। আর দেখো পাথরের গায়ে কী কী লেখা, এরকম লেখা আছে আই লাভ সুমং, এরকম পাথরগুলোর গায়ে গায়ে লেখা রয়েছে। আর এখানে হচ্ছে একটা বসার জায়গা, ভিউ পয়েন্ট করা আছে। আমি এবার ভিউ পয়েন্টের সামনে চলে এসেছি, যে আমার সামনে হচ্ছে ভিউ পয়েন্টটাই, এখানে লেখা রয়েছে সুমং রিভার ক্যাম্প। এখানেও বনফায়ার হয় যখন বড় টিম আসে তখন। আর এখান থেকে চারপাশটা দেখো কীরকম দেখাচ্ছে। এখানে হচ্ছে মেন জায়গাটা ওদের ক্যাম্পিংয়ের, এরকম পুরো চারপাশে পাহাড়, একটা অদ্ভুত লাগছে জায়গাটা, চারপাশে পাহাড়, মাঝখানে ক্যাম্পিং। আর এই জায়গাটা আমি চলে এসেছি, যে জায়গাটা মেন গ্রুপ আসলে হয়, এই হচ্ছে জায়গাটা এখানটায়। এ দেখো এই জায়গাটা এরকম, এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, এইগুলোর উপরেই কিন্তু ক্যাম্পগুলো খাটায়। একদম মেঝে থেকে একটু উপরে তোলা রয়েছে, ঢালাই করা, এর মধ্যে ওরা এইগুলোকে ক্যাম্পগুলো খাটায়। এই হচ্ছে বনফায়ারের জায়গা, ওইখানে হচ্ছে বসার জায়গা, ভিউ পয়েন্টটা, এই হচ্ছে টোটাল এখানকার ভিজিবিলিটি। এই ভিউ পয়েন্ট থেকে পুরো রেঞ্জটা সামনে কিন্তু দেখা যাচ্ছে। এই এখান থেকে দেখো পুরো রেঞ্জগুলো পরপর পরপর দেখা যাচ্ছে। একটা অসাধারণ ভিউ পয়েন্ট, তুমি চাইলে কিন্তু এখানে ঘোরাঘুরি করতে পারো। এটা অনেক বড় একটা জায়গা, মানে ফ্ল্যাট একটা জায়গা রয়েছে। এই জায়গাটা হচ্ছে মেন। আর এখান থেকে একটা নদীর মতন ছোট নালার মতন বেরোতে, সেটা এখন শুকিয়ে গেছে শীতকাল বলে। এবার তোমাদের এখানকার খরচের ব্যাপারটা বলে দিই, যেটা সব থেকে আসল জিনিস। সেটা হচ্ছে তোমাদের এখানে খরচ হচ্ছে প্রত্যেক জনের 1500 টাকা করে পার হেড, মানে প্রত্যেক জনের 1500 টাকা করে পার ডে। যেখানে তোমরা পাবে হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার, ভেজ চাইলে ভেজ, নন ভেজ চাইলে নন ভেজ, এবং তার সাথে ইনক্লুডিং এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ বারবিকিউ প্লাস বনফায়ার। মানে 1500 টাকাতে বারবিকিউ, বনফায়ার, থাকা খাওয়া সমস্ত কিছু। হোমস্টে নিতে চাইলে হোমস্টে, ক্যাম্পিং করতে চাইলে ক্যাম্পেন। যেহেতু আমরা এখানে ক্যাম্পিং করছি, নদী একদম গায়ে লাগানো, তার জন্য কিন্তু আমরা ক্যাম্পিং করছি। তো তোমরা হোমস্টেও নিতে পারো, ফ্যামিলি আসলে ক্যাম্পিংও করতে পারো, ভেজ খেতে পারো, নন ভেজ খেতে পারো। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার মিলিয়ে 1500 টাকা পার ডে পার হেড। অ্যাডভেঞ্চার আর অফবিটের টেস্ট একসাথে নিতে হলে তোমাকে কিন্তু এখানে আসতেই হবে তোদে টাংটাতে। আর এই তোদে টাংটাতে সুমাং বা চুমাং হোমস্টে একদম সেই স্বাদ তোমাদের দিতে পারে। এখানেই কিন্তু রয়েছে টাংটা রিভার, যেটা বর্ডার শেয়ার করছে ভুটান এবং ইন্ডিয়ার মাঝখান থেকে চলে যাচ্ছে, দুটো বর্ডারকে একসাথে টাচ করে। আর সমস্ত ডিটেলস তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, সাবস্ক্রাইব করার কথা বলবো না, ভালো লাগলে সেটাও তোমরা করবে। আর আজকের ভিডিও এত অবধি, নেক্সট ভিডিও আসা অবধি সবাই খুব ভালো থাকবে। টিল দেন, টাটা।